প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষায় যে বিষয়টি থেকে প্রশ্ন থাকে সেটি হচ্ছে চর্যাপদ। বিসিএসসি হলে 5 নাম্বার আর অন্যান্য পরীক্ষায় 1, 2, 3 পর্যন্ত থাকে। অনেক সময় দেখা যায় এমন কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা অন্যান্য টপিকের ক্ষেত্রে সারাদিন পড়লেও পারবো না, কিন্তু চর্যাপদ মাত্র একটা টপিক আর একটা যুগের উপরে একটা টপিক। এজন্যে চর্যাপদ যদি একটু ভালো মতো পড়ি তাহলে আমরা কিন্তু সহজেই কমন পাই বিষয়টা। এটা ব্যাংকে আসে, বিসিএসে আসে, প্রাইমারিতে আসে, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে এটা আসে। আমরা আজকে পড়ব এবং এই প্রশ্নগুলো দেখার চেষ্টা করব, পাশাপাশি এই বিষয়টা কীভাবে সহজে আয়ত্তে রাখা যায় সেই বিষয়টাও দেখব। তো প্রথমে চর্যাপদ থেকে আমরা শুরু করব পড়া, আর চর্যাপদের কবি সাহিত্যিক কবিরা কারা কারা ছিল এই বিষয়টা দেখব। তো শুরু করা যাক। চর্যাপদ হচ্ছে এই নামটা কেন আসলো? প্রথমে চর্যাপদ এটা হচ্ছে প্রাচীন যুগের, এবং এই চর্যাপদের যে মূল কথাটা সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। ঠিক আছে, এটা বৌদ্ধ সাধকরা করেছিল, কারণ ওই সময় চর্যাপদ যেই সময় রচিত হয়েছে ওই সময়টা ছিল হচ্ছে পাল যুগ, এবং ওই সময় হচ্ছে বাংলাদেশের শাসকরা পালরা সবাই ছিল বৌদ্ধ, এবং বৌদ্ধ শাসকদের অনুকরণে সাহচর্যে তারা হচ্ছে কি করেছে, এই শাসনকালে ওই সময়ে হচ্ছে তারা এই বিষয়টা রচনা করেছে। যেমন আমরা যদি একটা সহজ বিষয় ধরেন পাকিস্তান পিরিয়ডের কথা ধরলাম। পাকিস্তান পিরিয়ডে যখন বাংলা সাহিত্য চর্চা হতো এখানে, তখন বাংলা সাহিত্য চর্চা হওয়ার জন্য বাংলা সাহিত্য যারা চর্চা করত তারা কিন্তু কী ছিল, যে বাংলা সাহিত্য যারা চর্চা করত তারা সবাই ছিল পাকিস্তানের অনুগত। পাকিস্তানের অনুগত থাকার কারণে তারা হচ্ছে সহজে এই সাহিত্য চর্চাটা করতে পেরেছিল, কারণ রাষ্ট্রীয় সাহচর্য পেলে যে কোনো বিষয়ে সহজে মানে আমি যে বিষয়টা করতে যাচ্ছি, যেমন আমি যে লেকচারটা দিতে যাচ্ছি, এখানে আমি যে হ্যাজার্ডগুলো ফেল করতেছি, যেমন আমার একটা ভালো বোর্ড থাকা উচিত। তো এই ধরনের যদি আমার যে ফেসিলিটিসটা দরকার এটা যদি আমি পেতে চাই, তাহলে আমি শাসকের অনুরোধে বা শাসকের অনুকূলে যদি কাজটা করি তাহলে আমার জন্য পাওয়া সহজ। ঠিক এমনই পাল শাসকদের অধীনে এই চর্যাপদ রচনা হয়, এবং চর্যাপদ রচনার পরে যে বিষয়টা দাঁড়ায় যে পাল শাসকরা যখন ক্ষমতা থেকে চলে যায় তারপরে আসে সেনরা ছিল গোঁড়া হিন্দু। তারা এই সাধকদের উপরে কী চালাতো, নির্যাতন চালাতো। এমতা অবস্থায় হচ্ছে কী করলো, শাসকদের এই নির্যাতন চালানোর ভয়ে, নির্যাতন থেকে বাঁচার ভয়ে তারা চলে গেল নেপালে যে আশ্রয় নিল। এই জন্যে এই বইটা চর্যাপদ পাওয়া যায় হচ্ছে নেপালে। তো যাই হোক, এবার আমরা সরাসরি পড়াশোনায় ঢুকে যাই। বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা, ঠিক আছে, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এটা বলছি, এটা কত প্রাচীন যুগ কোন সময়কালকে ধরা হয়, 650 থেকে 1200, এবং এটা হচ্ছে 950 থেকে 1200 অথবা 900 থেকে 350। এটা এক একজনের এক এক মত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এইটা, ডক্টর সুনীতি কুমারের মতে এইটা, আর ডক্টর সুকুমারের ক্ষেত্রে একটা। তো যে কোনোটা পরীক্ষায় আসতে পারে, আবার না আসারও সম্ভাবনাই বেশি। তবে এখনকার দিনে চাকরির পরীক্ষা যেহেতু আরও বেশি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে, এজন্য যে কোনোটা আসতে পারে। নেক্সট, বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা আমরা সবাই জানি। চর্যাপদ কেন, ওই যে বলছি, চর্যাপদ গানের সংকলন এবং সাধন সঙ্গীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেছেন। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা, বৌদ্ধ ধর্মের কোনটা আচার্য আর কোনটা অনাচার্য, মানে কোনটা অনাচরণীয় আর কোনটা আচরণীয়, আর কোনটা বিনিশ্চয় মানে নির্ণয় করা। বিনিশ্চয় মানে হচ্ছে নির্ণয় করা। তাহলে এই চর্যাপদে মূলত হচ্ছে যে বিষয়গুলো আমরা লক্ষ্য করতেছি, যে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ তত্ত্বকথার সাথে জড়িত। এখানে বৌদ্ধ ধর্মে কোনটা করা যাবে এবং কোনটা করা যাবে না, এটা এই গানগুলোর মাধ্যমে হচ্ছে নির্ণয় করা ছিল, এবং এই জন্য এটাকে বলা হতো চর্য বিনিশ্চয়। এরপরে আমরা দেখি যে চর্যাপদ নেপালে পাওয়ার কারণটা আমি এর আগেই বলে দিয়েছি, যে নেপালে পাওয়ার কারণটা হচ্ছে মূলত, যেমন আমরা যদি এখনকার কথা চিন্তা করি, এটা জাস্ট আমার এক্সাম্পল, আমি কোনো রাজনৈতিক কথাবার্তা বলি না। যেমন বর্তমান বাংলাদেশে 5 আগস্টের পরবর্তী সিচুয়েশনের কথা আমরা চিন্তা করি। 5 আগস্টের আগে যারা লেখক, কবি, সাহিত্যিক ছিল, কারা কারা ছিল, যেমন শাহরিয়ার কবির, আনিসুল হক, তারপর জাফর ইকবাল, তাদের এখন কি অবস্থা বলেন?
তাদের অবস্থা হচ্ছে তারা কেউ আর দেশের মধ্যে এক্সিস্ট করতেছে না, কে কোথায় পালিয়ে গেছে না গেছে ঠিক ঠিকানা নাই। তো এখনকার ক্ষেত্রে এটা যেহেতু পালিয়ে গেছে, এখন আর দরকার নাই, বই খাতা নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু 5 আগস্টের এই যদি ওই সময়ের কথা চিন্তা করি, তাহলে আমি যেখানে যাচ্ছি পালিয়ে, তাহলে আমি আমার বই খাতা সব কিছু ওইখানে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। এই জন্যই হচ্ছে চর্যাপদ হচ্ছে নেপালে পাওয়া যায়। কারণ ছিল তারা হচ্ছে কি বলে, তারা হচ্ছে পাল বংশের অনুকরণে, পালদের সাহচর্যে বৌদ্ধ সিংহজীরা পুঁথি চর্চা করতো। ওকে, নেক্সট যে চর্যাপদ আবিষ্কারের ইতিহাসটা হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এটা হচ্ছে খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি তৃতীয়বার, মোটে হচ্ছে 3বার গেছিল নেপাল। প্রথমবার হচ্ছে 1897 সালে, দ্বিতীয়বার হচ্ছে 1898 সালে এবং তৃতীয়বার হচ্ছে 1907 সালে। এবং এইবারেই হচ্ছে তিনি এই বিষয়গুলো পাওয়ার পরে এটা হচ্ছে 1915 সালে হরপ্রসাদ শাস্ত্রী এশিয়াটিক সোসাইটি থেকে নেপালে প্রাপ্ত তালপাতার পুঁথিগুলো হচ্ছে প্রকাশ করার উদ্যোগ নেন। ওকে, তারপর এই বিষয়গুলো হচ্ছে কি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে এগুলো হচ্ছে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন। ওকে, এরপরে চর্যাপদ আবিষ্কার হয় হচ্ছে 1907 সালে নেপালের রাজদরবার থেকে। এটা অনেকবার পরীক্ষায় আসে, এটা আপনাকে জানতে হবে। তারপর হরপ্রসাদ শাস্ত্রী উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। আমরা তার বিষয়ে অন্য জায়গায় পড়বো, তার বিখ্যাত কিছু বইয়ের নাম আছে, তার কিছু কথা আছে, তেল নিয়ে তার বিখ্যাত একটা কথা আছে, এটাও আসে অনেক সময়। তার একটা উপন্যাস আছে, বিখ্যাত উপন্যাস বেনের মেয়ে সম্ভবত, এগুলো নিয়ে অনেক সময় প্রশ্ন করা হয়। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। যাই হোক, হরপ্রসাদ শাস্ত্রী কী করছে, যে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনায় 1916 সালে, তার মানে এটা হচ্ছে ব্রিটিশ যুগে, কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা প্রকাশ হয়। নাম ছিল চর্যা ও চর্য বিনিশ্চয়, ডাকার্ণব, সরহপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা গ্রন্থের সম্মিলনে। এই কয়েকটা বইয়ের মিলনে 1000 বছরের পুরনো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে এগুলো প্রকাশ করে। এবং চর্যাপদ হচ্ছে আবিষ্কারের কত থেকে কত সালের মধ্যে রচনা হয়েছে, এটা নিয়ে তো এর আগেও বলেছি, এটা নিয়ে দ্বিমত রয়েছে, একজন কবি এক একটা বলেছে। তারপরে চর্যাপদের পদকর্তা কতজন, 23 জন অথবা 24 জন। এখন শহীদুল্লাহর মধ্যে 23 জন, সুকুমার সেনের মধ্যে হচ্ছে 24 জন। পরীক্ষার খাতায় যে কোনো একটা থাকবে, যেটা 23 অথবা 24, যে কোনো একটা করতে হবে, দুইটাই থাকার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরে পদকর্তাদের নাম কি কি ছিল, এটা থেকে অনেক সময় প্রশ্ন আসে। এই নামগুলো হচ্ছে আপনার মুখস্থ করবেন, সবগুলো মানে মনে রাখার চেষ্টা করবেন যে এই নামে একজন কবি ছিল। যেমন কান্তিদেবপা, ওকে, কান্তিদেবপা, এই যে আর্যদেবপা, কঙ্কনপা, কম্বলাম্বরপা, কানপা, কুঙ্কুরিপা, গুন্ডুরিপা, চান্টিলপা, জয়নন্দীপা, ডেংডুনপা, ঢম্বিপা, তান্তিপা, তারকপা, দারিকপা, ধর্মপা, বিরূপা বা বিনাপা। এই বিনাপা সম্পর্কে প্রশ্ন এসেছিল। যাই হোক, এরপরে চর্যাপদের মোট কতটি পদ পাওয়া যায়। চর্যাপদের মোট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে সুকুমার সেনের মধ্যে পদ সংখ্যা 51টি, কিন্তু প্রাপ্ত পদ হচ্ছে 46.5টি, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে হচ্ছে 50টি। চর্যাপদের কোন পদ পাওয়া যায়নি, 23, 24, এটা মুখস্থ রাখতে হবে, এটা বিভিন্ন পরীক্ষায় আসে। 23, 24, 25 ও 48 নম্বর পদ। 23 নম্বর পদ হচ্ছে ভুসুকুপা লিখেছিলেন, 24 নম্বর কানপা, 25 নম্বর তান্ত্রিপা এবং 48 নম্বর হচ্ছে কুকুরিপা। তো সবচেয়ে বেশি পদ রচয়িতা করেছে হচ্ছে কানপা। এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, কানপা এটা হচ্ছে বেকা। ওকে, বেকা মানে সবচেয়ে বেশি হচ্ছে কানপার রচনা করছে। ওকে, একদম সহজ বিষয়টা আমি মনে করি। নেক্সট আমরা দেখব চর্যাপদের প্রথম পদের রচয়িতা হচ্ছে লুইপা বা আদিকবি বলা হয় এই জন্যে। চর্যাপদের আদিকবি হচ্ছে লুইপা বা লুইপাকে আদিকবি বলা হয়। ওকে, কারণ তিনি প্রথম পদ রচয়িতা করেছিলেন। তবে শহীদুল্লাহর এখানে বিরোধ রয়েছে। ডক্টর শহীদুল্লাহর মধ্যে তিনি সবরপার শিষ্য ছিলেন, লুইপাকে আদি চর্যাকর হিসেবে ধরে নেওয়া হয়। তবে শহীদুল্লাহ কি বলেছে, শহীদুল্লাহ বলেছে হচ্ছে, আরেকবার দেখি আমরা, তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত ছিলেন। মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে তিনি সবরপার শিষ্য ছিলেন। ওকে, চর্যাপদের প্রথম পদটি হচ্ছে কাতুর বড়োর পাঞ্জবি ঢাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। ওকে, এটা হচ্ছে প্রথম পদ, এটা ক্লাস 8-এর বইয়েও পড়ানো হয়। তো এটার মানে হচ্ছে যে আমাদের শরীরে, এটা একটু পরে আমরা আর একবার দেখব, সমস্যা নেই। তো নেক্সট হচ্ছে আমরা
এই বিষয়টা একটু করার চেষ্টা করি, পেন্সিলটা, হ্যাঁ ওকে। নেক্সট, আচ্ছা তাহলে আমাদের লিখতে একটু সুবিধা হবে, যে কোনো বিষয়ে আমরা যদি লিখতে চাই তাহলে একটু সুবিধা হবে এবং কলমে দাগ দেওয়ার সময় সুবিধা হবে। চর্যাপদের তিব্বতী অনুবাদ, চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন হচ্ছে কীর্তিচন্দ্র। এটা অনেক সময় আসে, কারণ কীর্তিচন্দ্র এটা তিব্বতী ভাষায় মানে অনুবাদ করেন, এবং প্রবোধচন্দ্র বাগচি এটা 1938 সালে আবিষ্কার করেন। মানে একজন লিখেছিল আর একজন আবিষ্কার করেছে, এই জন্য এটা ভুল করা যাবে না, এই দুইটা তথ্যই মনে রাখতে হবে। এরপরে চর্যাপদের অন্যান্য পদকর্তারা কে কয়টা সবচেয়ে বেশি লিখেছে, আমরা তো বললাম কানপা, তারপরে ভুসুকুপা, তারপরে সরহপা, তারপরে কুকুরিপা। কুকুরিপা মহিলা কবি, এটা সবসময় মাথায় রাখতে হবে, এটাই চর্যাপদের একমাত্র মহিলা কবি হচ্ছে কুকুরিপা। লুইপা, সবরপা এরা 2টা করে লিখেছিল। চর্যাপদের প্রবাদ বাক্য হচ্ছে 6টি, এই 6টি প্রবাদের কে রচয়িতা, কে কোন পদ রচয়িতা করেছে, এটা অনেক সময় রচনা করেছে, এটা অনেক সময় আসে পরীক্ষায়। যে অপনামাংসে হরিণা বৈরী, এটা হচ্ছে ভুসুকুপা, এখানে হচ্ছে 6টা পদ। হাতেরে কাঙ্কান মালা উদাপন 32 নম্বর পদ সরহপা। হারিত ভাত নাহি নীতি আবেশী, মানে হাড়িতে ভাত নেই অথচ প্রেমিকরা প্রতিদিন এসে ভিড় করে, এটা ঢেন্ডুনপা। দুহিল দুদুকি বেন্টে সামায়, এটা হচ্ছে 32 নম্বর, হচ্ছে ঢেন্ডুনপা। এইভাবে 39 নম্বর সরহপা, আর 44 নম্বর হচ্ছে অনচাহান্তে আনবিনোঠা, এটা হচ্ছে 44 নম্বর, এটা হচ্ছে কঙ্কনপা। তো প্রাচীনতম ও আধুনিকতম চর্যাকার হচ্ছে কে, ডক্টর শহীদুল্লাহর মতে সবরপা, এবং আধুনিকতম হচ্ছে ভুসুকুপা। প্রাচীনতম হচ্ছে সবরপা আর আধুনিকতম হচ্ছে ভুসুকুপা। ভুসুকুপা এবং লুইপা বাঙালি কবি হিসেবে পরিচিত। এটা মনে রাখার একটা উপায় আছে, সেটা হচ্ছে ভুলুস। কি ভুলুস? ভুলুস, ঠিক আছে, একসাথে কী হয়, ভুসুকুপা, লুইপা আর সবরপা। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা দেখব হচ্ছে চর্যাপদের ভাষা কোনটি। মহামহোপাধ্যায় বা হরসুন্দর শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে আলো আধারী ভাষা, কারণ এখানে কিছু বোঝা যায় আবার কিছু বোঝা যায় না। ও সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়, কারণ সন্ধ্যার সময় যে আলোটা আমরা দেখি, এখানে মানুষকে দেখা যাচ্ছে কিন্তু দেখাও যায় না, কোনো কিছু ভালো মতো দেখা যায় আর দেখাও যায় না। এটাকে আর ডক্টর শহীদুল্লাহ বলেছেন এটা বঙ্গ কামরূপী। এটার আরেকটা ছন্দ রয়েছে, সেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত ছন্দে হচ্ছে এটা রচিত। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা কেন বলা হয়? যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক, মানে এক ভাষায় এক এক ধরনের অর্থ, সান্ধ্য ভাষা বলেছেন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, চর্যাগতি এ ভাষায় রচনা করা হয়েছে। এখানে আলো আধারী ভাষা, কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এই কথাটি মুখস্থ রাখতে পারলে অনেক ভালো। চর্যাপদের ভাষা নিয়ে হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1926 সালে এটা রচনা করেন। চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা। চর্যাপদের মূলত হচ্ছে বুদ্ধিস্ট মাইস্টিক সং এবং বুদ্ধিদের ধর্ম সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এটা নিয়ে একটু দেখি আমরা, এখানে গুরুত্বপূর্ণ লাইন, এগুলো মূলত মহাজ্ঞান ধর্মশাখার অন্তর্গত সহজযান ধর্মশাখার সাধন সঙ্গীত, সহজযান, বজ্রযান, হীনযান, এগুলো হচ্ছে মানে বৌদ্ধ ধর্মের ভাগ। বৌদ্ধ ধর্মের মহাযান শাখা কালক্রমে যেসব উপাখ্যান বিভক্ত হয়েছিলেন তারই বজ্রযানের সাধন প্রণালী ও তার চর্যাপদে বিধৃত মহাসুখ রূপ নির্মাণ লাভ হলো চর্যার প্রধান তত্ত্ব। এ সম্পর্কে চর্যার ভুসুকুপা বলেছেন সহজানন্দ মহাসু লীলে। চর্যাপদ বৌদ্ধ ধর্মের মূলত ভাষায় অনুযায়ী রচিত হলেও এখানে প্রাধান্য লাভ করেছে তান্ত্রিক বৌদ্ধ ধারা। ঠিক আছে, চর্যাপদের ভাষা সম্পর্কে বিতর্কে ব্যাখ্যা দাও। চর্যাপদের ভাষা নিয়ে অনেক ব্যাখ্যা ইয়েছে, প্রত্যেক মানে সংস্কৃত, তারপর হচ্ছে অন্যান্য যারা আছে পালি, বুদ্ধ, এরা পর্যন্ত দাবি করেছে যে আসলে এটা হচ্ছে আমাদের ভাষায় রচিত, কিন্তু আসলে এটা নয়। এটার বিষয়ে একটা বিরাট ইতিহাস আছে, ইতিহাসটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে আসে, এখন কারণ প্রশ্নের প্যাটার্ন অনেক সময় অনেক কঠিন হয়ে গেছে, তো এই জন্যে। তো বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ, এটা ভাষা নিয়ে বিতর্কটা হচ্ছে 1920 সালে বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা বলতে অস্বীকার করেন। তিনি এটাকে হিন্দি, অসমিয়া এবং উড়িষ্যা প্রভৃতি ভাষাবিদদের সাথে মেলানোর চেষ্টা করেন। এরপরে সুনীতি কুমার তখন তার বিখ্যাত বই অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওই বইটা অনেক সময় আসে পরীক্ষায়, যে এই বইটার রচয়িতাকে, অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এইখানে তিনি হচ্ছে
49 নম্বর পদে পটুয়াখালীর বিবরণ থেকে, মানে পটুয়াখাল মানে বর্তমান যেটা পদ্মা নদী, এটার কথা থেকে প্রমাণ করেন যে আসলে এর ভাষা হচ্ছে বাংলা। পরে আস্তে আস্তে যখন সবাই দাবি করলো যে এটা আমার ভাষা, আমার ভাষার, কিন্তু আস্তে আস্তে পরে দেখা গেল যে আসলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সুনীতি কুমারের সর্বোচ্চ প্রচেষ্টার ফলে এটা প্রমাণ করতে সক্ষম হয়ে গেল যে এটা আসলে বাংলা ভাষায় রচিত। তারপর আর অন্যরা এত পাঙ্গা নিতে আসেনি, বিকজ পাঙ্গা নিতে আসলেও পারবে না, কারণ একটা ভাষায় অনেক ধরনের ভাষা মিশ্রিত থাকে। যেমন বাংলা ভাষা, আমরা যে বর্তমান বাংলা ভাষায় কথা বলি, সেই বাংলা ভাষায় কিন্তু অনেক ধরনের ইংরেজি শব্দ, ফার্সি শব্দ, বিশেষ করে অনেক বেশি ফার্সি শব্দ রয়েছে। তার মানে এই নয় যে বাংলা ভাষা ফার্সি ভাষার অনুকরণ, বরং ফার্সি ভাষা থেকে আমরা সাহায্য নিয়েছি বিকজ টু ডেভেলপ আওয়ার ল্যাঙ্গুয়েজ। ওকে, নেক্সট নবচর্যাপদ হচ্ছে শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তরাই ভূমি থেকে এই চর্যাপদের অনুকরণে কিছু পদ আবিষ্কার করেন। এগুলো হচ্ছে, কিন্তু এই শশীভূষণ দাশগুপ্ত হঠাৎ করে মারা গেলে এই কাজটা থেমে যায়। পরে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই কাজটা সমাপ্ত করেন। নতুন চর্যাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, নাম হচ্ছে শাহেদ, এই যে ডক্টর মোহাম্মদ শাহেদ, ঠিক আছে, এই দাঁড়ান, ডক্টর মোহাম্মদ শাহেদ করে, এই যে ডক্টর মোহাম্মদ শাহেদ, ইনি এই নতুন চর্যাপদ, ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এই পদগুলো আবিষ্কার করেন। আবিষ্কার করার পরে এগুলো হচ্ছে তিনি প্রকাশ করেন। এটা হচ্ছে নতুন চর্যাপদ। তাহলে আমরা এখন দেখি কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলো আমরা সমাধান করতে পারি, বিকজ যেমন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি গ্রন্থ হচ্ছে চর্যাপদ, বাংলা সাহিত্যের আদি গ্রন্থ, ঠিক আছে, আদি নিদর্শন। এখানে কিন্তু অনেক সময় অনেকে শ্রীকৃষ্ণ কীর্তন এটা দিয়ে দিতে পারে, এটা কিন্তু দেওয়ার কোনো সম্ভাবনা নাই, বিকজ এটা হচ্ছে মধ্যযুগের প্রথম শক্তিশালী নিদর্শন, কিন্তু ইয়ের নয়, কী বলে, সরি, প্রাচীন যুগের নয়। নেক্সট, এই প্রশ্নগুলো আপনারা দেখবেন, এখানে উত্তরসহ দেওয়া আছে, আপনারা যে কোনো বইয়ের যে কোনো বই পড়লেই হবে। আর এটা হচ্ছে, যেহেতু আমি মনে করি এই বইটা সবচেয়ে সেরা, এই জন্য এই বইটা দিয়েছি। আপনারা এগুলো ধরে ধরে প্রশ্ন সলভ করতে পারবেন। নেক্সট কোনো ক্লাসে, বাংলার যে কোনো ক্লাসে যদি দরকার পড়ে, এই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হবে।